শাহজাদা মোহাম্মদ ঘুমিয়েছিল একা। রবি হরণ শর্মা নেই, তিনি চলে গেছেন ব্যবসায়িক ট্যুরে। ঘুমের মধ্যেই টের পেল মোহাম্মদ কেউ তার পায়ে সুরসুরি দিচ্ছে। ধীরে ধীরে ঘুমটা আরো হালকা হয়ে এলো তার। হঠাৎ চোখ খুলে গেল, পায়ের কাছে দাঁড়িয়ে আছে রেখা, মুখ টিপে টিপে হাসছে। তার হাতে মোহাম্মদের ডায়েরি। ধর্মরিয়ে উঠে বসলো মোহাম্মদ। মাঝরাতে রেখাকে দেখে হকচকিয়ে গেল সে। কি ব্যাপার রেখা বোন আমার, এত রাতে তুমি? কেন, তুমি আমার ভাইয়া না? তোমার কাছে আমি যখন তখন আসব, রাত আর দিন কি? নাকি তোমার কাছে আসতে অনুমতি লাগবে? চোখ নাচালো রেখা। তা লাগবে না, কিন্তু তোমার মনে রাখা উচিত আমরা আর আগের মতো ছোট নই। আর এখন তো অনেক রাত, এত রাতে কেউ আসে? মোহাম্মদের মুখে মৃদু শাসন। তাই বলে আমি তোমার কাছে আসতে পারবো না? কাঁদো কাঁদো হয়ে এলো রেখার গলা। চোখ দুটো টলমল করে উঠল। অবশ্যই তুমি আসবে আমার কাছে, তবে এই মাঝরাতে নয়, দিনের বেলা। রেখা প্রসন্ন হয়ে উঠল। আমি জরুরি কিছু বলতে এসেছি, যা এখনই তোমাকে শোনাতে হবে। কি এমন কথা যা এখনই শোনাতে হবে? মোহাম্মদের চোখে প্রশ্ন। কি লিখেছো এসব? রেখা আর আমি, আমরা এমন দুটি ভাই বোন, যেন দুটি সত্তা একটি প্রাণ। অথচ আমার জীবন নদী হঠাৎ বাঁক নিয়েছে। আমার জীবন নদী এক মহাসত্যের মোহনায় উপনীত হয়েছে। রেখার কি হবে? রেখা কি সেই মহাসত্যের মোহনার খোঁজ পাবে? সত্যি করে বলো তো, সব কি? এ মহাসত্যের মোহনা বলতে কি বুঝিয়েছো তুমি? বলতে হবে, বলো আমাকে। রেখা ঘোর লাগা চোখে তাকিয়ে আছে মোহাম্মদের দিকে। কি এক ব্যাকুলতা ঝরে পড়ছে তার চোখ থেকে। মোহাম্মদ কোনো উত্তর দিল না, মুচকি হাসলো শুধু। সময় এলেই বুঝবে, এখন জ্বালাতন করো না, গিয়ে ঘুমা। না, আর ঘুমানো যাবে না। আমি ঘুমাতে পারছি না তোমার রহস্যময় কথাবার্তার অর্থ ধরতে না পেরে। আর তুমি ঘুমিয়ে যাবে আমাকে জাগিয়ে রেখে? নিষ্ঠুর কোথাকার! কপট রাগের ভান করলো রেখা। তুমি আমার ডায়েরি পড়ো কেন? আম্মু তোমাকে আবার বকবে, সাবধান করলো মোহাম্মদ। বকুক না, কিচ্ছুটি যায় আসে না। রেখার গলা নির্ভীক। আচ্ছা, একটা কথার উত্তর দাও। সবসময় আমি তোমার ডায়েরি পড়ি, আমার পড়তে মনে চায়। তোমার কি কখনো আমার ডায়েরি পড়তে মন চায় না? তোমাকে নিয়ে কত কিছু লিখি আমি, অথচ কোনোদিন আমার ডায়েরি ছুঁয়েও দেখো না তুমি। রেখার কণ্ঠে চাপা অভিমান। তোমার মনের কথা পড়ার জন্য, বলল মোহাম্মদ। তোমার ডায়েরি পড়ার প্রয়োজন হয় না আমার। তোমার চোখ দেখেই তোমার মনের কথা পড়ে ফেলতে পারি আমি। তা না হয় পারোই, তাই বলে আমার ডায়েরিটা কখনো পড়বে না? অভিমান উপচে পড়ছে রেখার কণ্ঠে। ওকে ওকে, পড়বো, দিয়ে যাও। রেখাকে সান্ত্বনা দিল মোহাম্মদ। এক দৌড়ে ডায়েরিটা নিয়ে এলো রেখা, রাখলো মোহাম্মদের মাথার কাছে। ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোহাম্মদ। কাল পড়বো, যাও ঘুমো গিয়ে। রেখাকে মৃদু কণ্ঠে ধমক দিল মোহাম্মদ। একটা ভেংচি কেটে চলে গেল রেখা। মোহাম্মদ ঘুমোতে চেষ্টা করল, কিন্তু পারল না। অনেকক্ষণ চেষ্টার পর ঘুম এলো না। বাধ্য হয়ে উঠে পড়ল। হাতে নিল রেখার ডায়েরি, খুলে পড়তে শুরু করলো প্রথম থেকে। রেখা লিখেছে, আমার ভাইয়া অসীম কোনো খুনির সন্তান আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত কোনো অভিজাত বাবার সন্তান সে। তার আচরণ বারবার সেই সাক্ষ্য দিত। আরেকটা জায়গা থেকে পড়তে শুরু করলো মোহাম্মদ। অসীম আমার প্রিয় ভাইয়া, তাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না। বলে দিলাম আম্মু, ভাইয়াকে যদি তাড়িয়ে দাও, আমার মরা মুখ দেখবে। আরেকটা জায়গা খুললো মোহাম্মদ, শুরুর দিক থেকে। আমি রেখা, আমার বয়স 13। আমার বান্ধবীরা আমাকে ডাকে পণ্ডিত। আমি নাকি বড়দের মতো কথাবার্তা বলি, বড়দের মতোই সবকিছু বুঝতে পারি। তারা অসীমকে নিয়ে অনেক কিছু বলে। অসীমকে তাদের ভালো লাগে। আমি ওদের বলে দিয়েছি, অসীমের সৌন্দর্য দেখার মতো চোখ পৃথিবীতে মাত্র দুটিই আছে। সেই দুটো চোখ তার।
যাকে স্রষ্টা তার জন্য লিখে রেখেছে। সেই মানুষটাকে সেটা কেউ জানে না, শুধু স্রষ্টা জানে। সেই মানুষটা ছাড়া কেউ তার সৌন্দর্য দেখতে পারবে না, অন্য কোনো চোখের সে অধিকার নেই। শেষ দিকের একটি পৃষ্ঠা খুলল মোহাম্মদ। পৃষ্ঠার শুরুতেই লিখেছে, আমার ভাইয়াটা কেমন যেন পাল্টে যাচ্ছে, দিন দিন তার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে। আমার দিকে এখন আর আগের মতো তাকায় না, চোখ পড়ে গেলেও নামিয়ে নেয়। কেন? তার অনেক কিছুতেই আমার এখন সন্দেহ হয়। একদিন হঠাৎ করে আলহামদুলিল্লাহ বলে উঠছিল সে। আমার স্কুলের মুসলিম বান্ধবী আয়েশা মাঝে মাঝে এই বাক্যটা বলে। ভাইয়া কেন বললো এই বাক্যটা? আমার ভাইয়াটা কি পাল্টে যাচ্ছে? হায় ঈশ্বর, আমার ভাইয়াটা পাল্টে গেলে আমাকেও পাল্টে দিও। আম্মু প্রায়ই বলেন, অসীম মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান বলেই কি ভাইয়া এতটা ভদ্র হতে পারে? আয়েশাও খুব ভদ্র। আমার পুরো ক্লাসে ওর মতো একজনও নেই। ও খুব মানবিক, দয়ালু, পরের দুঃখ বুঝি। কদিন আগে কি হলো, ক্লাসে দেখলাম ও চুপি চুপি কাঁদছে। জোর করে ধরলাম। শেষে বলল, আসার পথে রাস্তায় একটা লোকের শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড। আমার কাছে এত রুপি নেই, একটা ইনহেলার কিনে দিতে পারি, তাই কষ্ট লাগছে। আহা, মুসলমানরা বুঝি এমনই হয়, পরের দুঃখে তাদের মন কাঁদে। আর আমার আম্মু দিলারামের শ্বাসকষ্ট বলে আমাদের বাড়ি থেকে বিদায় করে দিল। কাজ হারিয়ে তার কি কান্না দেখে আমারও কান্না চলে এলো, কিন্তু আম্মুর মন গলেনি। একেবারে শেষ পৃষ্ঠা এলো মোহাম্মদ। পড়তে পড়তে হাসি খেলে গেল মোহাম্মদের ঠোঁটে। ভাইয়াটা দিন দিন আরো সুন্দর হয়ে উঠেছে। তার নীল চোখ জোড়ায় কি এক অপার্থিব আলো খেলা করে। ওর চোখ কাশ্মীরিদের মতো নীল কেন? তার জন্মদাতা পিতা কি কাশ্মীরি ছিলেন? কে জানে। তার চুলগুলো কেমন কোকড়ানো। কোকড়া চুল কখনোই আমার প্রিয় ছিল না, কিন্তু ভাইয়ার কোকড়া চুল দেখে দেখে আমার ভেতরে যেন কি ঘটে গেল। চরম অপ্রিয় চুলই হয়ে উঠলো আমার কাছে পরম প্রিয় চুল। ভাইয়া পাল্টে যাচ্ছে, আমি টের পাচ্ছি। পাল্টে যাক, আমিও পাল্টে যাব। ভাইয়া শুধু চায় আমি যেন মাথায় কাপড় দিই। আমারও ভালো লাগে, আমি মাথা ঢেকে রাখতে চাই, কিন্তু আম্মুকে কে বোঝাবে? তার এক কথা, মাথায় কাপড় দেওয়া যাবে না এবং বুকও ঢাকা যাবে না। আর আমার ভাইয়াটা চায় আমি যেন শালীন হই। ভাইয়াটা আসলেই পাল্টে যাচ্ছে। আমি বুঝি আমার ভাইয়াটা, আমিও একদিন পাল্টে যাব। ভাইয়ার ডায়েরিটা একটা রহস্যের সিন্ধুক হয়ে উঠেছে। ভাইয়া লিখেছে, রেখা আর আমি, আমরা এমন দুটি ভাই বোন যে দুইটি সত্তা, একটি প্রাণ। অথচ আমার জীবন নদী বাঁক নিয়েছে অন্যদিকে। আমার জীবন নদী এক মহাসত্যের মোহনায় উপনীত হয়েছে। মহাসত্যের মোহনা, এটা আবার কি? রহস্যের গন্ধ পাচ্ছি। বুঝতে পারছি ভাইয়া ধর্মস্তরের দিকে এগিয়ে যাচ্ছে। সম্ভবত তার জন্মদাতা পিতার ধর্মের দিকে ফিরে যাচ্ছে। হায় ঈশ্বর, ভাইয়া পাল্টে গেলে আমাকেও পাল্টে দিও। মনে মনে আনন্দিত হলো মোহাম্মদ। তার পরিবর্তন টের পাচ্ছে রেখা, এবং সেও পরিবর্তনের জন্য প্রস্তুত। এটাই আনন্দ দিচ্ছে তাকে। সময় হলে রেখাকে সব খুলে বলবে সে। দেখতে দেখতে মাদ্রাসায় পাঁচটি বছর কেটে গেল মোহাম্মদ। কিন্তু কি যেন একটা সমস্যা হয়েছে। কি এক অদ্ভুত অভিযোগ এনে মাদ্রাসাটি বন্ধ করে দিতে চাচ্ছে সরকার। ফিকাহ এবং হাদিসের জন্য অন্য কোনো জামিয়ায় গিয়ে পড়ার ইচ্ছা তার। বিশেষ করে পাকিস্তানের জামিয়া হাক্কানিয়া নামটা মাথায় ঘুরছে। কিন্তু পাকিস্তানে যেতে এবং পড়াশোনা চালাতে প্রচুর খরচ করতে হবে। জমতে জমতে তার কাছে লাখ তিনেক রুপি জমেছে। এতেই হয়ে যাবে খরচ করে, বরং তার কাছে আরও থেকে যাবে। মোহাম্মদের কয়েকজন বন্ধুও যাবে জামিয়া হাক্কানিয়া। রমজানের শেষে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে তার। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর খুশি খুশি লাগলো মোহাম্মদ। কিন্তু রেখার জন্য মনটা কেমন করে উঠল। ওর প্রিয় বোনটা দিন রাত ওকে নিয়ে ভাবে। সে হঠাৎ নাই হয়ে গেলে তার কি হবে? সে কি সইতে পারবে? আর আব্বু নিজের সন্তানের মতোই তাকে আগলে রেখেছেন এতদিন। তার বুকের ভেতর মোহাম্মদের জন্য রয়েছে একটা নিরাপদ আশ্রয়, রয়েছে অকৃত্রিম স্নেহ, ভালোবাসা।
এই মানুষটাও ভেঙে পড়বেন, হঠাৎ ঘর ছাড়বে। তবুও তবুও ঘর ছাড়তেই হবে। রেখাকে ছাড়তে হবে, আব্বুকে ছাড়তে হবে, আবার ফিরে আসবে বলেই ঘর ছাড়বে মোহাম্মদ। কিছু কিছু চলে যাওয়া, ফিরে আসার জন্য। যাওয়ার আগে রেখার উদ্দেশ্যে ডায়েরিতে কিছু কথা লিখে যাবে সে, আর আব্বুর উদ্দেশ্যে রেখে যাবে একটা চিঠি। ধীরে ধীরে দিন ফুরিয়ে এলো, মোহাম্মদের দেশ ছাড়া সময় হয়ে গেল। অচেনা একটা ব্যথা বুকের ভেতর চিন চিন করে উঠল। রেখার কথা ভেবে মনটা দুমড়ে মুচড়ে গেল, বুকটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, চোখে অশ্রুর ঢল নামলো।